কি অবস্থা সবার? আসসালামু আলাইকুম সবাইকে। নতুন একটা সিরিজে সবাইকে স্বাগতম। আমরা নতুন একটা সিরিজ শুরু করছি, যেটা হচ্ছে ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক সলভার কে। এর আগে আমার ফিজিক্সের রাজশাহী ইউনিভার্সিটি প্রশ্ন ব্যাংক সলভ করা হয়েছে। এখন আমরা চবির প্রশ্ন ব্যাংক সলভ করব। এখন যারা আমাদের সেকেন্ড টাইম আছে তাদের জন্য মূলত আমাদের এই ব্যাচটার অ্যানাউন্সমেন্ট। এখানে থাকতেছে আমাদের সেকেন্ড টাইমের জন্য আলাদা স্পেশাল ব্যাচ, যেখানে আমাদের যা যা দরকার আছে সবকিছু ডিটেলসে পড়ানো হবে। আর সাথে আমাদের থাকতেছে যারা এইচএসসি পরীক্ষার পরে ফার্স্ট টাইমের জন্য আলাদা একটা ব্যাচ। ওকে, এখন খুব বেশি কথা না বাড়ায় ডিরেক্ট আমরা চলে যাচ্ছি আমাদের কন্টেন্টে। তার আগে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি মোহাম্মদ রকিবুল ইসলাম জিহাদি, বর্তমান ঢাবিতে অধ্যয়নরত আছি। এখন আজকে আমরা যেটা সলভ করবো সেটা ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক সলভ 2024-25 চবি ভর্তি পরীক্ষা পদার্থবিজ্ঞান। অর্থাৎ এই বছরে যে পদার্থবিজ্ঞানের পরীক্ষায় যে প্রশ্নটা আসছিল চবিতে, অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, এইটা আমরা আজ সলভ করব। এর আগে আমরা টপিক অ্যানালাইসিস করব। মেইন পার্টে যাওয়ার আগে টপিক অ্যানালাইসিসটা আসলে অনেক জরুরি। কেন জরুরি? যখন যেহেতু তোর সেকেন্ড টাইম অথবা ফার্স্ট টাইম আছিস, যারা যারা সেকেন্ড টাইম তারা এটা ভালো বুঝতে পারবি কতটা জরুরি। ওকে, খুব বেশি কথা না বাড়ায় আমি ডিটেলস ক্লাসে চলে যাচ্ছি। ওকে, দেখ, অধ্যায়ভিত্তিক প্রশ্নটা অ্যানালিসিস করা হয়েছে প্রথমে। এখন আমাদের এইখানে যুক্ত থাকলে তোদের এই প্রশ্নটা আলাদাভাবে নিজেদের অ্যানালাইসিস করা লাগবে না, আমরা অ্যানালাইসিস করে দিব। দেন আউট অফ সিলেবাস, অর্থাৎ সিলেবাসের বাহিরে আমাদের যতটুকু পড়া দরকার ওই সবটুকু আমরা নিজেরা পড়াই দিব। অর্থাৎ আলাদা শর্ট সিলেবাসের বাহিরে যেগুলো পড়া দরকার ওইটার জন্য আমরা একটা প্লেলিস্ট বানাই দিব। এখন কথা ভাইয়া কিভাবে যুক্ত হব? এখন এই কোর্সের আপডেট পাওয়ার জন্য আমাদের পাঠশালা যে টেলিগ্রাম গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপটা অ্যাড হব। এখন যদি বলিস ভাই কিভাবে অ্যাড হব আমরা টেলিগ্রাম গ্রুপে, সেক্ষেত্রে যারা অ্যাড নাই তারা পাঠশালার ইনবক্সে নক করতে পারিস। আমাদের যে প্রফেশনাল যে পেজটা আছে ওইখানে, অথবা কোনো মেন্টরস নক করতে পারিস। পাঠশালা যে নাম্বারটা আছে ওইটা কন্ট্যাক্ট করতে পারিস, এরকম আর কি। ওকে, আমরা টপিক অ্যানালাইসিসে চলে যাচ্ছি। প্রথমে দেখি 2024 বলতে বোঝানো হয়েছে আমাদের 2023-24 ব্যাচে যেটা আসছিল, এটা 2024-25 ব্যাচে যেটা আসছিল। দুইটার তুলনা করার একটা কারণ আছে, যে কারণটা আমি বলে দেবো ইনশাল্লাহ। এখন কথা ভাইয়া দেখো, ভৌত যৌথ এবং পরিমাণ এইখান থেকে 2টা বছরে কোনো প্রশ্ন আসে নাই, এই জন্য কি এটা ইম্পর্টেন্ট না? অবশ্যই ইম্পর্টেন্ট, কোনটা স্কিপ করা যাবে না। ভেক্টরটা কি হয়েছে, আমাদের ভেক্টর 2টা প্রশ্ন গত বছর, এইটা আমাদের একটা প্রশ্ন এই বছর আসছে। বাট গতিবিদ্যার ক্ষেত্রে গত বছর কোনো প্রশ্ন আসে না, বাট এই বছর আমাদের 2টা প্রশ্ন আসছে। বাট একটা জিনিস খেয়াল রাখা দরকার, গতিবিদ্যা কিন্তু আমাদের সিলেবাসের ভিতরে নাই। এটা তো সবাই জানি, গতিবিদ্যা আমাদের সিলেবাসে নেই এইখানে। বাট এইখান থেকে কিন্তু 2টা প্রশ্ন হয়েছে, আর ছবিতে বলাই তো হয়েছে এটা ফুল সিলেবাসে হবে। এইখানে শর্ট ফুল অতটা আসা যায় না। দেন নিউটনের বলবিদ্যায় একটা আসছিল পূর্ব বছর, এবার আমাদের 2টা প্রশ্ন চলে আসছে। আর কাজ ক্ষমতা শক্তিতে গত বছর 2টা, এই বছরও 2টা আসছে। এখন এই যে অ্যানালাইসিসটা কেন করতেছি সবটুকু শেষ দেন আমি জানাচ্ছি। দেখ, এখানে 2টা, ওখানে একটা, একটা একটা, 2টা 2টা, একটা 2টা। এখন কথা ভাই, এখানে 2টা ছিল, এখানে হুট করে একটা হয়ে গেছে। আর এখানে একটা আসে না, এবার হুট করে চলে আসছে। এইখানে এই ব্যাপারটা, অ্যানালাইসিসের ব্যাপারটা আমাদের কি বোঝাচ্ছে? অ্যানালাইসিসের ব্যাপারটা আমাদের বোঝাচ্ছে যে কোনো একটা চ্যাপ্টার আমাদের খুব বেশি গুরুত্ব দিয়ে পড়া উচিত না, আবার কোনো একটা চ্যাপ্টার খুব বেশি উইকলি পড়া উচিত না। কি করা উচিত তাহলে? আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার আমাদের সমানভাবে সমান গুরুত্ব দিয়ে পড়া উচিত। আর একটা জিনিস, এখানে কিন্তু আমাদের শর্ট সিলেবাসের বাইরে খুব কম প্রশ্ন হয়েছে। 80+ আমাদের শর্ট সিলেবাস থেকে হয়েছে, আর ফুল সিলেবাস থেকে ওই বাকি 3-4 বা 20%ও না, 20%ও না, এই সর্বোচ্চ 10% হয়েছে। বাট ওইগুলো যদি আমাদের বেসিক ক্লিয়ার থাকে, আর যদি যারা টিচার আছে তারা কিন্তু ওইগুলো বাইরের গুলো এনে পড়াই দেয় অলরেডি এই চ্যাপ্টার গুলোর ভিতরে। তাই এইগুলো নিয়ে তোদের প্যারা খাওয়ার দরকার নেই। যা প্যারা যাবে আমাদের উপর যাবে। তোরা জাস্ট খালি আমাদের সাথে অ্যাড হবি, ক্লাস করবি, স্লাইড পড়বি, নোট পড়বি, বই পড়বি, যথেষ্ট। ওকে, পরেরটায় যাচ্ছি। দ্বিতীয় পত্রের ব্যাপারে অ্যানালাইসিসে কি করা হয়েছে? তাপগতিবিদ্যায় 23-24 সেশনে একটা আসছিল, বাট এই যে 24-25 সেশনে হুট করে 4টা চলে আসছে। দেখছিস? আবার স্থিতরিতে একটা আসে নাই, বাট এখানে একটা চলে আসছে। বাট চলতরিতে এই বছর 2টা, এই বছর 2টা। দেন এই যে এই 2টা কিন্তু আমাদের শর্ট সিলেবাস,
বাট এই শর্ট সিলেবাস থেকে গত বছর আসলে এই বছরে কোনো প্রশ্ন আসে নাই। দেন হচ্ছে জ্যামিতিক আলোক বিজ্ঞান থেকে একটা আসছে, যেটা হচ্ছে আমাদের আউট অফ সিলেবাস। দেন হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান, এইখানে যদি গত বছর দুইটা আসছে বাট এই বছর একটাও আসে নাই। দেন হচ্ছে আধুনিক পদার্থ বিজ্ঞানের সূচনা, গত বছর হচ্ছে আমাদের একটা প্রশ্ন আসছিল, এবার হচ্ছে দুইটা চলে আসছে। দেন হচ্ছে পরমাণু মডেল এবং নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞান, গত বছর দেখ কয়টা আসছিল, চারটা, আবার হুট করে একটাই চলে আসছে। দেন হচ্ছে সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স, এখানে কি হয়েছে, সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স একখান আসছে আর কি। দেন হচ্ছে জ্যোতির্বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞানটা হচ্ছে আমাদের গত বছর কয়টা আসছিল, গত বছর হচ্ছে আমাদের জ্যোতির্বিজ্ঞান আসছিল হচ্ছে একটা, বাট এই বছর আমাদের কোনো প্রশ্ন আসে নাই। ওকে, তাহলে হচ্ছে পরেরটাই যাই। দেখ এখানে এখন আমরা হচ্ছে যেটা দিছি হচ্ছে আমাদের শর্ট সিলেবাসের ভিতর থেকে কি রকমের প্রশ্ন হয়েছে আর শর্ট সিলেবাসের বাইরে থেকে কি রকমের প্রশ্ন হয়েছে। দেখ প্রথম পথে আমাদের 13টা হয়েছে শর্ট থেকে, আর বাইরে থেকে হয়েছে আমাদের 4টা। তাহলে হচ্ছে আমাদের দ্বিতীয় পথে কয়টা, সরি, মোট প্রশ্ন আসছে হচ্ছে আমাদের প্রথম পদ থেকে 13টা, দ্বিতীয় পদ থেকে হচ্ছে 12টা। আর প্রথম পত্রে আমার শর্টে থেকে আসছে 4টা, শর্টের বাইরে থেকে আর কি। আর দ্বিতীয় পত্রে কিন্তু একটা, অর্থাৎ হচ্ছে আমাদের এইখানে পদার্থবিজ্ঞানে 5টা, 25টার মধ্যে 5টা হচ্ছে আউট অফ সিলেবাস। বাট এইখানে আউট অফ সিলেবাসে দেখা যায় এই যে 5টার মধ্যে 2টা বা 3টা আমাদের হচ্ছে এমনি বেসিক নলেজ, যেগুলো আর কি বেসিক নলেজ এমনি মোটামুটি পারা যায়, এরকম টাইপের প্রশ্ন হয়েছে। প্রত্যেক বছর এরকমই হয়। আর এইখানে কি বুঝতেছি, আমরা মেইন যে পার্টটা আছে অর্থাৎ আমাদের শর্ট সিলেবাস আছে, এইটাকে যদি আমরা হচ্ছে একদম প্রপারলি ফোকাস দিতে পারি, প্রপারলি কমপ্লিট করতে পারি, তাহলে হচ্ছে আমাদের শুধু যে চান্স পাওয়ার ব্যাপারটা আর যে এরকম না, আমরা হচ্ছে টপও করতে পারবো। সো এই জন্য আমাদের শর্ট সিলেবাসের পাশাপাশি এক্সট্রা যেগুলো পড়া দরকার ওগুলো হচ্ছে আমরা ক্লাসে পড়াই দিব, প্যারা নাই। এই জন্য শর্টকে হচ্ছে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিব। দেন হচ্ছে ভার্সিটি কোর্স সেকেন্ড টাইম ফুল কোর্সে আমাদের হচ্ছে টিচার প্ল্যান যেগুলো থাকতেছে, এখানে আমি আছি, পারভেজ আছে, সিয়াম ভাইয়া, বাপ্পি ভাইয়া, সামি আপু, রাহাত ভাইয়া, মাসুর ভাইয়া, দেন হচ্ছে সাকিব, এরা হচ্ছে সবাই টপ লেভেলের টিচার। দেন হচ্ছে খুব বেশি কথা না বলে অনেক এমনি হচ্ছে অনেকটা কথা বলে ফেলেছি যেগুলো হচ্ছে বলা দরকার ছিল না এতটা। এখন হচ্ছে আমরা প্রশ্ন সলভিং এ চলে যাচ্ছি, ধীরে ধীরে সলভ করব, অত সমস্যা নাই। এখন কোনো ব্যাপারে প্রবলেম হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবি, কিভাবে কোর্সে ভর্তি হব, কিভাবে অ্যাড হবে, এরকম কোনো কিছু জানার জন্য বা অন্য কিছুর জন্য। ওকে, আমরা হচ্ছে প্রশ্নতে চলে যাচ্ছি। ওকে, প্রথমে হচ্ছে আমরা ভেক্টরটা দেখি। দেখ দুটি ভেক্টর স্কেলার গুণফল, স্কেলার গুণফলটা কি দেওয়া আছে হচ্ছে 20। আসলে স্কেলার গুণফলটা কি, কোন একটা বস্তুর স্কেলার গুণফল হচ্ছে আমাদের এ এবং বি যদি দুটো ভেক্টর হয় তাহলে এদের স্কেলার গুণফলটা কি, এ বি কস থিটা। ঠিক আছে না, এ বি কস থিটা যেটা মান আছে এটা কত, 20। আর দুইটা ভেক্টর যদি এ বি হয় এটা কি আমাদের ডট, অর্থাৎ স্কেলার, এটা হচ্ছে আমাদের ক্রস বা ভেক্টর। ওকে, এখানে আমাদের ডট গুণফল কত দেওয়া আছে 20, আর হচ্ছে ক্রস গুণফল দেওয়া আছে হচ্ছে 6, যেটা হচ্ছে আমাদের এবি সাইন থেটা, যেটা হচ্ছে আমাদের 6√2। এটা 1 নম্বর ধরলাম, এটা হচ্ছে আমাদের 2 নম্বর ধরলাম। এখন কথা হচ্ছে 1 2 কেন ধরবো, 1 2 ধরলে হচ্ছে আমাদের এই যে যদি ভাগ করি, তো আমাদের কি দরকার, আমাদের দরকার হচ্ছে মধ্যবর্তী কোণ নির্ণয় করা। তাহলে হচ্ছে 2 ভাগ যদি অন করি তাহলে হচ্ছে আমরা দেখতো সিম্পল কি পাই যাচ্ছে, এখানে tan পাওয়া যাচ্ছে, এবি সাইন থেটা ডিভাইড বাই এবি কস থেটা যদি করি তাহলে হচ্ছে এবি আর এবিটা কাটা, দেন হচ্ছে 6√2 ডিভাইড বাই হচ্ছে আমাদের 20। ওকে, তাহলে কি হচ্ছে tan থেটা ইকুয়াল হচ্ছে 6√2 ইন্টু 5 ইন্টু 4, দেন যদি করি tan ইকুয়াল হচ্ছে আমাদের 6টা থাক, সমস্যা নেই না, 6 হচ্ছে আমরা 6টাকে 3 বানাই আর 4টাকে হচ্ছে 2 বানাই দিলাম, 3√2 দেন হচ্ছে 5 ইন্টু 2, তাহলে কি থাকতেছে 3/5√2। ওকে, তাহলে হচ্ছে tan থেটা হচ্ছে আমাদের এইটা, সুতরাং আমরা থেটা ইকুয়াল পাচ্ছি হচ্ছে tan ইনভার্স 3/5√2। এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, বাট এইখানে হচ্ছে আমাদের যে অ্যান্সারটা আছে এটা হচ্ছে ব্ল্যাঙ্ক হবে।
ওকে, এটা হচ্ছে ব্ল্যাঙ্ক হবে। ওকে, দেন পরের প্রশ্নটা, একজন ব্যক্তি কোন স্থানে যাওয়ার সময় ঘন্টায় 4 মাইল, অর্থাৎ কোন একটা বস্তুতে যখন হচ্ছে আমাদের যাচ্ছি, যাওয়ার সময় যে আমাদের গতিটা আছে এটা কত? গতিটা হচ্ছে আমাদের 4 মাইল, 4 মাইল হচ্ছে আমাদের ঘন্টায় আছে, অর্থাৎ 4 মাইল/আওয়ার্স। আর যখন হচ্ছে আমরা আসতেছি, অর্থাৎ আসার ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে আমাদের 5 মাইল/আওয়ার। ওকে, এখন বলা হয়েছে তার গড় গতিবেগ কত। আমরা গড় বলতে কি বোঝাই? এখন গড় বলতে আমরা কি বোঝাই? গড় বলতে বোঝাই হচ্ছে কোন একটা বস্তুর যতগুলা হচ্ছে বেগ বা যতগুলো যে কোনো জিনিস আছে ওইগুলোর হচ্ছে যোগফল ডিভাইড বাই ওইগুলোর সংখ্যা। এখানে কয়টা বেগের যোগফল আছে? 2টা, অর্থাৎ যাওয়ার বেগ প্লাস আসা, দেন ডিভাইড বাই 2 করব। যাওয়ার ক্ষেত্রে 4, আসার ক্ষেত্রে হচ্ছে 5, এটাই তো না? দেন 2 হচ্ছে 4.5 হচ্ছে আমাদের মিটার/সেকেন্ড, যেটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে। ওকে, কমপ্লিট এইটা। দেন পরেরটা দেখি। দেখ, ভূপৃষ্ঠ হতে এম বার একটি বস্তুকে কমপক্ষে কত বেগে সোজা উপরের দিকে নিক্ষেপ করলে সেটি আর ফিরে আসবে না। কোন একটা বস্তুকে যদি আমরা ভূপৃষ্ঠ থেকে ছেড়ে দেই বা ধাক্কা দেই বা কোনো একটা বস্তুকে ছুঁড়ে মারি, সেক্ষেত্রে ন্যূনতম যে বেগটা আছে ওই বেগটাকে কি বলা হয়? মুক্তি বেগ। আর ওই যে বেগটা আছে, অর্থাৎ ওই বেগটা যদি আমাদের পাই, যেটা হচ্ছে ন্যূনতম বেগ, যেটা হলে আমাদের বস্তুটা হচ্ছে পৃথিবী ছেড়ে চলে যাবে আর আসবে না, ওই বেগটাকে কি বলা হয়? মুক্তিবেগ। মুক্তিবেগ। ওই মুক্তিবেগ যেটাকে হচ্ছে আমরা বি ই দ্বারা প্রকাশ করি, এটার মান কি? এটার মান হচ্ছে 2 GMR। এটা কি আর একটা সূত্র দিয়ে লেখা যায়, যেটা হচ্ছে 2 G। আর এখন কথা হচ্ছে ভাইয়া এইটা কেন হইলো? একটা জিনিস দেখতো, জি ইকুয়াল আমরা কি লিখতে পারি? GMR²। এইখান থেকে এই যে জি এম আছে না, জি এম এর পরিবর্তে দেখ আমরা কি লিখতে পারি? GM=GR²। এখান থেকে কিন্তু এইটা পাইছি। তাহলে এখানে জি এম এর পরিবর্তে যদি আমরা কি লিখি, GR² লিখি জি এম এর পরিবর্তে, অর্থাৎ টু টু GR² ডিভাইড বাই যদি আর করি, তাহলে আমাদের কি হচ্ছে? 2GR, আর একটা হচ্ছে রুট আছে। ওকে, ওটা কিন্তু ঠিকই আছে, বাট আমি নিচে লিখছি এই জন্য আর কি। তাহলে হচ্ছে কোনো একটা বস্তু পৃথিবী ছেড়ে যাওয়ার জন্য যে বেগটা দরকার আমাদের, সে বেগটাকে কি বলা হয়? মুক্তিবেগ। আর এই বেগটার মান হচ্ছে আমাদের 11.2 কিলোমিটার/সেকেন্ড। অর্থাৎ কোন একটা বস্তুকে যদি আমরা 11.2 মিটার/সেকেন্ড বেগে উপর দিকে নিক্ষেপ করতে পারি, ওই বস্তুটা পৃথিবী ছেড়ে চলে যাবে। আর এই যে নিক্ষেপ করার যে বেগটা, সেটা হচ্ছে সর্বনিম্ন যে বেগটা, বেগে হচ্ছে নিক্ষেপ করলে আর ফিরে আসবে না, এইটাই। আর এটাকে কি বলা হয়? মুক্তিবেগ। তাহলে এটা কত? এটা হচ্ছে √2GR, বা এটাকে আবার কি লিখতে পারি? 2GM/R। এটাও দিতে পারে অপশনে, এটাও দিতে পারে, যেটা দিবে আমরা হচ্ছে ওইটাই অ্যান্সার দিব। ওকে, খুব অল্প সময়ের মধ্যে খুব বড় মানের বল প্রযুক্ত হলে তাকে কি বলা হয়? দেখ, একটা পোর্শন আমরা পড়ছি না, গাদ বল। গাদ বলটা কি? ছোট বল, সরি বড় একটা বল। বড় বল ক্ষুদ্র সময়ে কাজ করে, ক্ষুদ্র সময় ক্রিয়া করে। ছোট বল যদি ক্ষুদ্র সময় ক্রিয়া করে, তখন তাকে কি বলা হয়? গাদ বল বলা হয়, বা গাদ বল বলা হয় যাকে আর কি। অর্থাৎ একটা ছোট্ট মানে ছোট্ট একটা সময়ে বিশাল পরিমাণ যখন একটা বল ক্রিয়েট হয়, যখন হচ্ছে সংঘর্ষ হয় দুপ করে হঠাৎ করে, কিন্তু এখানে সময়টা কিন্তু অনেক ক্ষুদ্র থাকে, বাট ওই যে বলটা আছে কিন্তু বিশাল পরিমাণ বলে হচ্ছে একটা ক্রিয়া সৃষ্টি হয়, তখন ওটাকে কি বলা হয়? ওটা হচ্ছে আমাদের গাদ বল বলা হয়। ওকে, পরেরটায় যাচ্ছি। 6 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর 6 সেকেন্ড ধরে, অর্থাৎ দেখ একটা বস্তু আছে, এরকম একটা বস্তু আছে 6 কেজি। 6 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর 6 সেকেন্ড 2 নিউটন বল, একটা বলও প্রয়োগ করা হয়েছে, যেটা হচ্ছে আমাদের 2 নিউটন। কতক্ষণ যাবত? 6 সেকেন্ড যাবত।
উক্ত বস্তুর বেগের পরিবর্তন কতটুকু, অর্থাৎ এই যে লাস্টে যে বেগটা আছে এই বিটা হচ্ছে কত। রাবিতে প্রশ্ন ব্যাংক সলভ করানোর সময় এই টাইপের একটা প্রশ্ন পেয়েছিলাম, সেম টাইম একদম। তাহলে হচ্ছে আমাদের কি দরকার, লাস্টে বি দরকার। দেখ বিটা যদি বের করতে যাই আমরা কি জানি, ইউ প্লাস এটি। তো এখানে আমরা টাইমটা কিন্তু জানি, টাইমটা কত, টাইমটা হচ্ছে টি ইকুয়াল হচ্ছে আমাদের 6 সেকেন্ড, বাট এই যে ইউ ইকুয়াল হচ্ছে আমাদের 0 সেকেন্ড। কারণ বস্তুটা হচ্ছে স্থির অবস্থা থেকে শুরু করছে। কোন একটা বস্তু যখন স্থির অবস্থা থেকে শুরু করে সেক্ষেত্রে এর আদিবেগটা কত, 0 না? অবশ্যই 0। বাট এইখানে সমস্যা হচ্ছে ভাই আমরা এ তো জানি না, ওকে, এটা হচ্ছে কি। এখন এইখান থেকে কিন্তু সিম্পলি আমরা এ বের করে ফেলতে পারি। কিভাবে ভাইয়া, দেখো তো, সরি দেখো তো, এফ ইকুয়াল হচ্ছে এম এ, ঠিক না? তাহলে হচ্ছে এ সমান কি, এফ বাই এম। এখন এম এর মানটা কত, 2 না? 2 নিউটন দেওয়া আছে। আর এম এর মানটা কত, 6 কেজি। তাহলে হচ্ছে 1/3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো তো ভাই, বিটা বের করার জন্য আমার যে মানগুলো দরকার সবগুলো পেয়ে গেছি না? আমি পাইছি কিন্তু। ইউ ইকুয়াল হচ্ছে ইউ প্লাস এটি, ইউ এর মানটা 0, এর মানটা কত, 1/3, আর টি এর মানটা 6 যদি করি তাহলে সিম্পলি 2, তাহলে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। অর্থাৎ 6 কেজি বড় একটি স্থির বস্তুকে 6 সেকেন্ড যাবত যদি আমরা 2 নিউটন বল প্রয়োগ করি তাহলে এর যে বেগের পরিবর্তন, অর্থাৎ এর আদি বেগের তুলনায় যে শেষের বেগটা হবে সেটা কত হবে, 2 মিটার পার সেকেন্ড হবে। কত হবে আছে কি, হ্যাঁ, গ নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, পরেরটা দেখ। দেখ ভূপৃষ্ঠ থেকে এম বার একটি পাথরকে বিবেগে উপরের দিকে খাড়াভাবে নিক্ষেপ করা হলো, নিচের কোন বিবৃতিটি সঠিক নয়। ওইখানে যাওয়ার আগে আমি একটা সিম্পল জিনিস বোঝাই। একটা বস্তু যখন এরকম থাকবে, ঠিক আছে, একটা বস্তু আছে এরকম যেটা হচ্ছে আমরা এইখান থেকে নিক্ষেপ করতেছি, এইটা হচ্ছে সর্বোচ্চ, এটা হচ্ছে আমাদের অ্যাপেক্স, এটা হচ্ছে বি এইচ ম্যাক্স, এটা হচ্ছে এইচ মিনিমাম, যেটা হচ্ছে আমাদের 0। কোন একটা বস্তুর যখন এইচটা 0 হয় সেক্ষেত্রে কি হয়, একটা কি জিনিস কি জানি আমরা, শক্তির নিত্যতা থেকে কি জানি, শক্তির নিত্যতা, শক্তির কোনো অপচয় নাই, এটা সবাই জানি। আর হচ্ছে সকল বিন্দুতে মোট শক্তি সমান, সকল বিন্দুতে মোট শক্তিও সমান। দূর, এখন তোদের মনে হতে পারে ভাইয়া হচ্ছে এত ছোট একটা প্রশ্ন কেন আপনি প্যাঁচাইতে ঘুরাইতে যাইতেছেন। একটা জিনিস খেয়াল করিস, প্রশ্ন রিপিট কিন্তু বারবার হয়। প্রশ্ন রিপিট বলতে কি বোঝাইছি আমি, টপিক রিপিট। এখন এই রিলেটেড টপিক, অর্থাৎ এই টপিক থেকে যাতে আবার প্রশ্ন আসলে তুই যাতে নিজে ব্যাখ্যা করতে পারিস, নিজে হচ্ছে অ্যান্সার করতে পারিস, এই জন্য হচ্ছে আমি এত এক্সপ্লেইন করে পড়াচ্ছি, ওকে। এখন যদি আমি প্রশ্নটা সলভ করে যাই, আসলে হচ্ছে আমাদের প্রশ্ন সলভের ব্যাপারটা আসলো না। আমাদের প্রশ্ন সলভ করার উদ্দেশ্যটা কি, প্রশ্ন সলভ করার উদ্দেশ্যটা হচ্ছে ওই টপিক সম্পর্কে ডিটেলস নলেজটা হচ্ছে গ্যাদার করা, ওকে। এই জন্য হচ্ছে ডিটেলস পড়াচ্ছি। দেখ, কোন একটা বস্তুর হচ্ছে অপচয় নেই, দেন হচ্ছে অলওয়েজ মোট শক্তি সমান, দেন হচ্ছে আমরা কি জানি, ইপি, ইপিটা হচ্ছে এমজিএইচ, আর ই কে হচ্ছে হাফ অফ এমবি স্কোয়ার, আর ই টোটাল যেটা আছে সেটা কি জানি আমরা, হাফ অফ এমবি স্কোয়ার প্লাস এমজিএইচ, ওকে। একটা জিনিস খেয়াল কর, যখন এইচটা 0 তাহলে এই পোর্শনটা পুরো টোটালি 0 না, বিভব শক্তি 0। তাহলে হচ্ছে আমাদের এই বিন্দুতে কি হচ্ছে, এই বিন্দুতে আমাদের বিভব শক্তি 0। এখন দেখো এখানে মোট শক্তি কি, সে সেম থাকবে, এইখানে মোট শক্তি এইখানে মোট শক্তি সমান। এখানে বিভব শক্তি যদি 0 হয় তাহলে মোট শক্তিটা কি, গতি শক্তি না? হ্যাঁ, তাহলে হচ্ছে এখানে মোট শক্তি ইকুয়াল হচ্ছে আমাদের গতি শক্তি, কারণ বিভব শক্তিটা 0, ইপি হচ্ছে আমাদের
এখানে জিরো, জিরো দেওয়ার দরকার নেই। তাহলে এইখানে গতিশক্তিটা ম্যাক্সিমাম হবে, আর এইখানে কি হবে, বিভব শক্তিটা শূন্য হবে। প্রথমটা কি বলছে, পাথরের সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তি শূন্য। হ্যাঁ, জীবনে না, এটা আবার বলি, এতটুকু প্রশ্ন গেল। আবার এই বিন্দুতে যদি আমরা আসি, যে কোনো একটা বিন্দুতে, সেক্ষেত্রে কি হবে, এইখানে আমাদের ই পি প্লাস ই কে হচ্ছে এইখানকার ইপি, এখানকার ই টোটাল, এখানকার ই টোটাল, এইখানকার ই টোটাল হতে সবসময় সমান হবে। এই পর্যন্ত আপাতত লাগতেছে না, এতটুকু জানলেই হবে। এটা হচ্ছে আমাদের ই টোটাল। ওকে, আর সর্বোচ্চ চূড়ায় যখন যাবে একটা বস্তু, একটা বস্তু আমি ছুড়ে মারছি, একদম উচ্চতায় যখন যাবে, এখানে কি কোনো বেগ থাকবে? থাকবে না কিন্তু। এখানে কিন্তু বেগ নেই, এখানে কি বেগ শূন্য। বেগ শূন্য মানে কি, ই কে হচ্ছে আমাদের শূন্য, তাহলে হচ্ছে ই পিটা হচ্ছে আমাদের এম জি এইচ, আর এইটাই হচ্ছে আমাদের ই টোটাল। তাহলে কি, পাথরটির সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তি কি শূন্য। কারণ কি, এখানে বেগ শূন্য, বেগ শূন্য মানে কি গতিশক্তি শূন্য। তাহলে হচ্ছে এটা আমাদের সঠিক। এটা কি, এখানে বলা হচ্ছে কোনটা সঠিক নয়, এটা সঠিক, সুতরাং এটা তোমাদের অ্যান্সার হবে না। খ নম্বর অপশনে কি বলা হয়েছে, নিক্ষেপণ বিন্দু থেকে সর্বোচ্চ বিন্দু পর্যন্ত সকল অবস্থানে মোট শক্তি সমান। হ্যাঁ সমান, সঠিক তো। এখানেও মোট শক্তি যতটুক, এইখানেও মোট শক্তি যতটুক, এইখানে মোট শক্তি ততটুক, এটা কিন্তু আমরা সবাই জানি। কারণ কোন একটা সিস্টেমে টোটাল এনার্জি অলওয়েজ সেম থাকে। এটা হচ্ছে তোর চেঞ্জটা আছে শুধুমাত্র গতি থেকে বিভবে যায়, বিভব থেকে গতিতে যাবে, অন্য একটা সিস্টেমে যায়। বাট এইখানে এটা হচ্ছে সঠিক, সুতরাং এখানে চাইছে কোনটা সঠিক নয়, সুতরাং এটা আমাদের হবে না। দেন 3 নাম্বারটা যদি যাই, পাথরটি নিক্ষেপণ বিন্দুতে গতিশক্তি সর্বোচ্চ। হ্যাঁ দেখ, নিক্ষেপ যখন করছি, এখানে কি এইচটা কি ছিল, জিরো ছিল। এইচটা জিরো না, এই জিরো মিন কি বোঝায়, বিভব শক্তিটা জিরো। এখানে কি তাহলে, গতি গতিশক্তিটা তাহলে ম্যাক্সিমাম। গতিশক্তি কখন ম্যাক্সিমাম হয়, যখন হচ্ছে আমাদের বেগটা ম্যাক্সিমাম হয়। এখন একটা বস্তু যখন উপর দিক যাইতে থাকে, ধীরে ধীরে কিন্তু বেগটা কমতে থাকে। এখানে যখন তোর বেগটা ম্যাক্সিমাম হবে, তখন তো গতিশক্তি বেশি হবে, অর্থাৎ বেশি হবে, ম্যাক্সিমাম হবে। এখানে তাহলে কি হচ্ছে, এই বিন্দুতে আমাদের বিটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম বেগ, তাহলে কি ম্যাক্সিমাম। ওকে, তাহলে কি পাতাটির সর্বোচ্চ বিন্দুতে স্থিতি শক্তি কি, এখানে কিন্তু স্থিতি শক্তি হচ্ছে আমাদের টোটাল এনার্জি, যেটা হচ্ছে ম্যাক্সিমাম। এখানে আমাদের ইপিটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম। ওকে, তাহলে কি এই তিনটা সঠিক না, এইটা হচ্ছে আমাদের সঠিক। আশা করি এটা বোঝা গেছে সবার। পরেরটা দেখি, 500 গ্রাম ভরের একটি বস্তুকে স্থির অবস্থা থেকে কি বলা হয়েছে। একটা বস্তু আছে যেটা বড় হচ্ছে 500 গ্রাম, এরকম একটা বস্তু আছে যেটা হচ্ছে 500 গ্রাম বা 0.5 কেজি দিলাম। এখানে হচ্ছে 2 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, এখানে আবার বল প্রয়োগ করা হয়েছে, যে বলের পরিমাণ হচ্ছে আমাদের এফ দেওয়া আছে হচ্ছে 2 নিউটন। দেন হচ্ছে 1 মিটার সরণ হয়েছে, সরণ আছে, আবার এস হচ্ছে আমাদের 1 মিটার। দেন বলা হচ্ছে কৃত কাজ কত। দেখ তো, কৃত কাজের ব্যাপারে ডব্লিউ ইকুয়াল হচ্ছে আমরা কি জানি, এফ এস, এফ এস না কৃত কাজ। এখানে এফ এর মান দেওয়া আছে আর এস এর মান দেওয়া আছে, আর যেহেতু এইখানে দিকটা সেম, অর্থাৎ এইখানে আমাদের যে থেটা আছে ওটা হচ্ছে আমাদের হচ্ছে জিরো আসবে। এখানে জিরোটা আমাদের ইউজ করার দরকার হচ্ছে না, কারণ জিরো কস্তেটা শূন্য ইকুয়াল হচ্ছে আমাদের 1 আসে। তাহলে হচ্ছে এফ এর যদি লিখি, তাহলে হচ্ছে এফ এর মানটা কত 2, এস এর মানটা কত 1, তাহলে কি লিখতে পারি, এটা হচ্ছে 2 জুল। তাহলে এই সিস্টেমটায় কৃতকাজের পরিমাণ আমরা কি পাচ্ছি, 2 জুল পাচ্ছি। ওকে, পরের প্রশ্নটা যাচ্ছি। ও এটা তো জায়গায় নেই, যখন স্লাইড দেবো তখন তো সমস্যা হয়ে যাবে। ওকে, পরেরটা দেখ। তাই পৃথিবীর ব্যাসার্ধ আর হলে পৃথিবী পৃষ্ঠে হতে কত গভীরে অভিকর্ষ ত্বরণের মান পৃথিবী পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের 1/3 হবে। দেখ আমরা কি জানি, অভিকর্ষ ত্বরণের ক্ষেত্রে আমরা হচ্ছে জি সমান কি জানি, জি এম আর স্কোয়ার। আর যদি জি অফ এইচ বের করতে যাই, সেটা হচ্ছে আমাদের 1 - 2h ডিভাইড বাই আর বাই জি। আর জি অফ ডাউনে যদি যাই, তাহলে হচ্ছে 1 - h/r ডিভাইড বাই জি। এটা সবাই তো জানি। এখানে কি বলা হয়েছে, পৃথিবীর ব্যাসার্ধ আর হলে
পৃথিবী পৃষ্ঠ হতে কত গভীরে অভিকর্ষ ত্বরণের মান পৃথিবী পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের 1/3 হবে। অর্থাৎ এই যে জি ডাউন যেটা আছে সেটা হচ্ছে আমাদের পৃথিবীর যে আমাদের ত্বরণটা আছে এটা হচ্ছে 1/3, অর্থাৎ জি অফ ডাউনটা হচ্ছে আমাদের এই যে জি অফ ডাউন ইকুয়াল হচ্ছে আমাদের g/3। বাট এই যে জি অফ ডাউন সমান এই সূত্রটা আমরা ইউজ করতে পারি 1 - h/g, সেখানে হচ্ছে আমাদের জিটা বসালাম, এই জি আর এই জি কাটা যাচ্ছে। দেন কি বলা হয়েছে একটা জিনিস খেয়াল কর, পৃথিবীর ব্যাসার্ধ হলে আর কত গভীরে অভিকর্ষ ত্বরণের মান পৃথিবীর 1/3 হবে। অর্থাৎ এই যে এইচ, সরি এটা আর, এখানে এইচ এর মানটা আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে আমরা কি লিখতে পারি 1/3 ইকুয়াল হচ্ছে 1 - h/r। তাহলে h/r টা হচ্ছে আমরা এই পাশে নিয়ে আসি, h/r ইকুয়াল হচ্ছে 1 - 1/3। তাহলে হচ্ছে আমরা কি লিখতে পারি h/r ইকুয়াল হচ্ছে 3 - 2/3। এখন যদি এটাকে এই পাশে লিখি তাহলে হচ্ছে h ইকুয়াল হচ্ছে এটা 1 হবে 2r/3। অর্থাৎ এই বস্তুটাকে যদি আমরা 2r/3 গভীরতা নিয়ে যাই তাহলে বস্তুটার যে অভিকর্ষ ত্বরণ আছে সেটা হচ্ছে 1/3 হবে আর কি। ওকে, আশা করি এটা বোঝা গেছে। তাহলে এটা কোনটা আনসার হবে 2r/3। এটা কমপ্লিট, আশা করি কমপ্লিট। ওকে, পরেরটা, একটি তারের দৈর্ঘ্য এবং ব্যাসার্ধ অর্ধেক করা হলে তার ইয়ং এর গুণাঙ্ক কি হবে। দেখ ইয়ং এর গুণাঙ্ক যেটা আছে, তো ইয়ং এর গুণাঙ্কটা হচ্ছে ডিপেন্ড করে হচ্ছে আমাদের উপাদানের উপর, উপাদানের উপর নির্ভর করে। একটা জিনিস খেয়াল করতো, কোন একটা রড বা কোন একটা জিনিস যদি আমরা ভেঙে ফেলি, কেটে ফেলি, ক্ষুদ্র করি, বড় করি, এর উপাদান যে জিনিসগুলো আছে এটা কি কখনো চেঞ্জ হবে কিনা, হবে কিনা, হবে কি, হবে না। কিন্তু এখানে হচ্ছে আমাদের এটা হচ্ছে ছোট করি, বড় করি, দৈর্ঘ্য হচ্ছে চেঞ্জ করি, উপাদানে কোনো পরিবর্তন হচ্ছে না। সেই ক্ষেত্রে কি হবে, এর যে ইয়ং এর গুণাঙ্কটা আছে সেটা হচ্ছে আমাদের পরিবর্তন হবে না। আশা করি এটা বোঝা গেছে। ওকে, পরেরটা দেখি। দেখ একটি ঘড়ির সেকেন্ডে কাটা কৌণিক গতিবেগ কত। তা কৌণিক গতিবেগটা কি, কৌণিক গতিবেগ যেটা হচ্ছে থিটা ইকুয়াল হচ্ছে 2π/t না, 2π/t কিনা। তাকে একটি ঘড়ির সেকেন্ডে কাটা কৌণিক গতিবেগ কত, আর সেকেন্ডের কাটা আর হচ্ছে তোর পর্যায়কালটা কত এটা জানতে চাই আমি। সেকেন্ডের কাটার ক্ষেত্রে টিটা কত। দেখ সেকেন্ডের কাটার ক্ষেত্রে অলওয়েজ মনে রাখবি সেকেন্ডের কাটার জন্য পর্যায়কাল 60 সেকেন্ড। ওকে, পর্যায়কাল হচ্ছে 60 সেকেন্ড। তাহলে যদি এখানে আমরা বসাই তাহলে কি পাই 2π/60। তাহলে হচ্ছে আমরা 2 কে দ্বারা যদি এটা ভাগ করি তাহলে কি পাচ্ছি π/30। তাহলে অ্যান্সারটা আমাদের কি হচ্ছে π/30। ওকে, π/30 আছে কি না, হ্যাঁ হ্যাঁ, ক নম্বরটা হচ্ছে আমাদের অ্যান্সার আর কি। আশা করি বোঝা গেছে এটা। পরেরটাই যাচ্ছি আমি। ওকে, তাকে একটি সরল দোলকের দোলনকাল 3 গুণ করতে হলে তার দৈর্ঘ্য কতটুকু করতে হবে। আমরা হচ্ছে সরল দোলক আর হচ্ছে আহ সরল দোলকের দৈর্ঘ্য আর হচ্ছে পর্যায়কাল সম্পর্কিত যে একটা সূত্র আছে ওটা আশা করি সবাই জানি, সেটা হচ্ছে টি ইকুয়াল হচ্ছে 2π/LG। আমি একটা কথা সবসময় বলি, আমাদের প্রশ্নে হচ্ছে যে জিনিসগুলো চাইবে ওইটা ছাড়া বাকি সবগুলোকে হচ্ছে আমরা কনস্ট্যান্ট ধরবো। কি করব, কনস্ট্যান্ট ধরবো। তাহলে আমরা কি লিখতে পারি টি, দেখ এই যে এইটা এইটাকে আমাদের প্রশ্নে কোন রকম চাইছে, চায় নাই, কিন্তু কনস্ট্যান্ট ধরবো। তাহলে একটা কনস্ট্যান্ট আনার কারণে এখানে সমানুপাতিক চিহ্ন হয়ে যাবে। তাহলে হচ্ছে √L। এই সম্পর্কটা আগে আমরা বের করে নিব। সিম্পলি এইরকম একটা সম্পর্ক বের করবো প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে। যদি এখানে জি চাইতো তাহলে হচ্ছে আমরা এল কে বের করে দিতাম, এখানে এল কে বের করে দিয়ে তাহলে একটা সমানুপাতিক চিহ্ন আনতাম, যেখানে হচ্ছে এইভাবে লিখতাম টি সমানুপাতিক 1/√L।
রুট জি। ওকে, তাহলে হচ্ছে মুখস্থ করা লাগবে না, সূত্র জানা থাকলে এগুলো হচ্ছে কনভার্ট করতে পারবো। দেন এইখানে কি বলা হয়েছে, দোলন কাল হচ্ছে 3 গুণ করা হয়েছে। দেন এখন একটা জিনিস খেয়াল কর, টি প্রাইম যদি করতে যাই আমরা, টি প্রাইম যদি করতে চাই, টি প্রাইম যদি করি, তাহলে আমাদের কি হচ্ছে, কি করা হয়েছে, এটা 3 গুণ করা হয়েছে। আমাদের হচ্ছে এইটা যেটা আছে, এখানে আমরা অন্য সব জিনিস কনস্ট্যান্ট করে ধরলাম, কনস্ট্যান্ট যেটা আছে ওটাকে কে ধরলাম, তাহলে হচ্ছে টি সমান কে রুট এল, কে রুট এল, এটা 1 নম্বর ধরলাম। তাহলে এখানে আমাদের টি প্রাইম সমান কি ধরতে পারি, কে রুট এল প্রাইম, 2 নম্বর। বাট এখানে টি প্রাইম যেটা, এটা কিন্তু আমাদের কি আছে, 3 টি ইকুয়াল হচ্ছে কে এল প্রাইম ইকুয়াল হচ্ছে আমাদের 2 নম্বর। তাহলে তোমার 2 ভাগ যদি 1 করি, তাহলে কি হচ্ছে, 2 নম্বর হচ্ছে 3t ডিভাইডেড বাই টি ইকুয়াল হচ্ছে আমাদের কে রুট এল প্রাইম ডিভাইড বাই কে এল। তাহলে কে কে কাটা যাচ্ছে, টি টি কাটা যাচ্ছে, তাহলে এই পাশে যে রুটটা আছে ওই পাশে পাঠা যদি স্কোয়ার হওয়া যাচ্ছে, 3 স্কোয়ার ইকুয়াল হচ্ছে আমাদের রুট সরি এল প্রাইম ডিভাইড বাই এল, তাহলে কি হচ্ছে 9l ইকুয়াল হচ্ছে এল প্রাইম। ওকে, তাহলে এইখানে যদি আমরা পর্যায়কাল 3 গুণ করতে চাই, সেক্ষেত্রে আমাদের কি করা লাগবে, সেক্ষেত্রে আমাদের যে এলটা আছে এই এলটাকে পরিবর্তন করে কত করা লাগবে, জাস্ট হচ্ছে 9 গুণ করা লাগবে। এখন কথা হচ্ছে ভাই এত এক্সপ্লেন করে কেন করলেন, আপনি তো সিম্পলি বলতে পারতেন, যদি আমরা অপশন টেস্ট করি, অপশন টেস্ট করি, তো টি সমানুপাতিক হচ্ছে রুট এল, কোন জায়গায় এল এর মান হচ্ছে, যদি আমরা এই মানগুলো বসাই হচ্ছে 3 আসতেছে, দেখো 9 যদি বসাই, রুট 9 যদি বসাই 3 পাওয়া যাচ্ছি। অপশন টেস্টের মাধ্যমে কিন্তু সিম্পল করে ফেলতে পারতাম, বাট রিটেনের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের কাজে লাগবে, এই জন্য আমি দেখাই দিলাম ডিটেলস প্রসেসটা। ওকে, পরেরটা দেখ, প্রদর্শিত চিত্রে কোন তরঙ্গটির সমীকরণ ইকুয়াল টু এত, দেখ এইখানে যে সমীকরণটা দেওয়া আছে y ইকুয়াল হচ্ছে আমাদের a sin x প্লাস 90 ডিগ্রি। হ্যাঁ, একটা জিনিস খেয়াল কর তুই, সাইন সাইন এখানে এইটাকে আমরা জাস্ট থেটা ধরবো, তো সাইন 0 ডিগ্রি মানটা কত, 0, সাইন 30 ডিগ্রি মানটা কত, সাইন 30 ডিগ্রি মান কত, দরকার নাই এটা একদম, সাইন 90 ডিগ্রি মানটা আমাদের কত, অন। অর্থাৎ এখানে যখন আমরা কোণের মান বাড়াচ্ছি সেক্ষেত্রে কি হচ্ছে, মানটা কিন্তু বাড়তেছে, ঠিক আছে, বাড়তেছে না, বাড়তেছে। বাট যখন এইখানে দেখ আমাদের 3টা হচ্ছে লাইন আছে, এই যে একটা লাইন, ভালো করে দেখা যাচ্ছে না এই জন্য আমি আঁকাই দিচ্ছি, এক একটা এক একটা কালার দিচ্ছি, যেটা হচ্ছে বি, দেখা যায় কি, হ্যাঁ একটু একটু দেখা যায়, দেখা হচ্ছে এই যে আরেকটা লাইন, সরি এইটা আমাদের হচ্ছে এইটা আমাদের বি লাইন, আর আরেকটা লাইন আছে, এই কালার দিই, দেখা যায় কি, কালারটা দেখা যায় না, এটা দেয়, এটা হচ্ছে আমাদের এই লাইন, এটা হচ্ছে আমাদের সি লাইন। দেখ তো এখানে এ বি সি যে 3টা লাইন আছে, এইখানে দেখ আমরা গ্রাফে জিরো, জিরো স্থানের জন্য কোথায় হচ্ছে আমাদের কি লাগবে, এই যে যেহেতু এটা আমাদের এটা সাইন না, সাইনের মানটা, অর্থাৎ জিরোর জন্য কখনো কোন কোন গ্রাফটা জিরো মান আছে, এইটাই জিরো মান আছে, অর্থাৎ আমাদের এইটা হচ্ছে জিরো মান আছে। কথা হচ্ছে যখন আমরা মান বাড়াইছি 90 ডিগ্রিতে গেছি, অর্থাৎ যখন মান বাড়াইছি কোন গ্রাফটায় হচ্ছে আমাদের মানটা বাড়ছে, দেখ এই গ্রাফটায় মান বাড়ছে না ধীরে ধীরে, বাট এটা কিন্তু মান কমছে, অর্থাৎ কোন যখন বাড়তেছে, এই যে এইটা কোনটা, এটা হচ্ছে বাড়তেছে, এটা আসলে কোনটা, এটা আসলে বি নাম্বারটা,
উল্টো পাল্টা হয়ে গেছে আমার লাইনই, বোঝা যাচ্ছে না, আমি নিজে বুঝতেছি না কোন লাইন হচ্ছে কোনটা হয়ে গেছে। দাঁড়া আমি একটু মুছে দিই। হ্যাঁ, বি লাইন, এইটা হচ্ছে আমাদের বি লাইন, এইটা যাতে আনসার হবে এইটা। দেখ, বি লাইনটা হচ্ছে 0 থেকে 0 হয়েছে, জিরো জিরো পয়েন্টটা হচ্ছে আমাদের 0 হয়েছে, বাট যখন বাড়ছে দেখ, কোন যখন বাড়ছে তখন এই মানটাও বাড়ছে, আবার কোন যখন কমছে মানটাও কমছে। অর্থাৎ এইখানে দেখ সাইন গ্রাফেও, সাইন গ্রাফটা অর্থাৎ এরকম হবে, 0 থেকে শুরু হবে, চলতে থাকবে। আর এই যে পরের যে আরেকটা, এটা হচ্ছে আমাদের সাইন গ্রাফ, মনে রাখি সেটা হচ্ছে সাইনের, আর এটা হচ্ছে আমাদের কসের। কসেটটা এরকম হয়, এইখান থেকে শুরু হয়, অর্থাৎ একটা বিগ মান থেকে শুরু হবে, ধীরে ধীরে হচ্ছে কমতে থাকবে। বাট সাইনটা হচ্ছে ইনিশিয়াল 0 থেকে শুরু হবে, অর্থাৎ যখন 0 ডিগ্রি তখন সাইনের মানটা কত 0 হবে, যখন হলো ম্যাক্সিমাম হবে থেটাটা তখন হচ্ছে মানটা হচ্ছে ম্যাক্সিমাম হবে, অর্থাৎ অন হবে। ওকে, আশা করি বোঝা গেছে। তাহলে হচ্ছে এখানে কোনটা হবে, এই যে বি রেখাটা হবে, যেটা হচ্ছে 0 তে 0 বিন্দু, আর হচ্ছে মান বাড়ার সাথে সাথে এর মানটা উপর দিকে উঠেছে, তাহলে হচ্ছে ক নাম্বারটা অ্যান্সার। খুব বড়টা দেখ, দেখ নিচের কোন তরঙ্গটি সমবর্তন বা হচ্ছে পোলারায়ন। সমবর্তন বা পোলারায়ন ব্যাপারটা হচ্ছে উপরিপাতনের মতো অনেকটাই। এইটা হচ্ছে সম্ভব হচ্ছে শুধুমাত্র সম্ভব না হচ্ছে আলোক তরঙ্গ সম্ভব, পানি তরঙ্গ সম্ভব, বেতার তরঙ্গ সম্ভব, শব্দ তরঙ্গের ক্ষেত্রে এইটা হচ্ছে আমাদের সম্ভব না। এটা হচ্ছে আমাদের ওকে। দেখ পরেরটা দেখ, গরম বস্তু ঠান্ডা করতে কোনটি সবচেয়ে কার্যকর হবে। দেখ আমরা কি করবো এক্ষেত্রে, হচ্ছে আমরা গরম বস্তুকে হচ্ছে ঠান্ডা করব। একটা গরম বস্তুকে যদি আমরা ঠান্ডা করতে যাই, সেক্ষেত্রে আমাদের কি করতে পারি, ঠান্ডা বাতাস দিতে পারি যে কোনো একটা জিনিসকে, বাট একটা বরফে রাখতে পারি, আবার হচ্ছে ঠান্ডা পানিও দিতে পারি। এখন কথা হচ্ছে ঠান্ডা পানি দিলাম, বরফ দিলাম, বাট কোনটা হচ্ছে সবচেয়ে বেশি কার্যকর হবে, বরফ পানি নাকি বরফ ঠান্ডা বাতাস, বরফ ঠান্ডা পানি, নাকি সবগুলো হচ্ছে সমতুল্য? সবগুলো সমতুল্য হবে না, এখানে হচ্ছে সবচেয়ে বেশি হবে বরফ। কেন আমি বলতেছি, দেখ একটা জিনিস খেয়াল কর, 1 কেজি বরফ, 1 কেজি বরফ গলার জন্য যদি, গলানোর জন্য আমাদের 33400 জুল তাপের দরকার হয়। বাট এই ক্ষেত্রে, বাট এইখানে তাপমাত্রা কোনো পরিবর্তন হয় না, 0 ডিগ্রি থাকে। পরিবর্তন হয় না। এখন কথা হচ্ছে তাহলে এই যে এই ক্ষেত্রে কি করতেছে, 1 কেজি বরফকে যদি আমরা গলানোর জন্য, অর্থাৎ কোন একটা জিনিসের ক্ষেত্রে রেখে দিই, ওই বস্তুটা যে তাপটা আছে না, ওই তাপটাও অনেক বেশি শোষণ করতে পারে, যেটা হচ্ছে আমাদের 33,400 জুলের সম পরিমাণ। বাট এই ক্ষেত্রে এর তাপমাত্রা 0 ডিগ্রি থেকে যায়। বাট এর পরে আবার পানি হবে, পানি হবে না, পানির ক্ষেত্রে আবার শোষণ করবে, সেক্ষেত্রে এটা পানি থেকে বেশি হচ্ছে, পানি থেকে আবার কোথায় যাচ্ছে, ধীরে ধীরে বাষ্পের দিকে যাচ্ছে। তাহলে সবচেয়ে বেশি কে শোষণ করতে পারে, কার্যকরী কোনটা, বরফ। ওকে, এটা হচ্ছে আমাদের বরফ। ওকে, পরেরটা দেখি। দেখ, দুটি বস্তুর সংঘর্ষের ফলে তাপ উৎপন্ন হয়, এটি কোন প্রক্রিয়া? দেখ এখানে দুটো প্রক্রিয়ার কথা বলা হয়েছে, একটা হচ্ছে প্রত্যাবর্তী প্রক্রিয়া আর একটা হচ্ছে অপ্রত্যাবর্তী। দেখ, প্রত্যাবর্তী কি, পূর্বের অবস্থায় ফিরে আসা, পূর্বের অবস্থায় ফিরে আসে। অপ্রত্যাবর্তী কি, অপ্রত্যাবর্তী হচ্ছে পূর্বের অবস্থায় ফিরে আসে না, পূর্বের অবস্থায় ফিরে আসে না। প্রত্যাবর্তী প্রক্রিয়া কোনটা, একটা জিনিস খেয়াল করে দেখ, পৃথিবীর যত হচ্ছে সাধারণ সিস্টেম গুলো আছে, এই সবই হচ্ছে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। একটা জিনিস খেয়াল করো, কোনো একটা ঝর্ণায় পানি বইতেছে, ওইটা কিন্তু আবার একাই হচ্ছে নিচে থেকে আবার উপরে চলে যায় না, এটি কিন্তু আনা লাগে। সেক্ষেত্রে কি এক্সট্রা একটা পাওয়ার দরকার হচ্ছে, একটা এক্সট্রা হচ্ছে আমাদের কাজ করা লাগতেছে। আবার একটা জিনিস খেয়াল কর, এই যে
প্রত্যেকটা মিনিটে আমাদের যে হচ্ছে প্রক্রিয়াগুলো ঘটতে থাকতো, এই যে আমি হাঁটতাছি এখানে, এখানে যে মেঝেতে ঘর্ষণের কারণে যে একটা কাজ করা হচ্ছে, বাধা সৃষ্টি হচ্ছে, ওই বাধাটা কিন্তু আমি ফিরে পাচ্ছি না। এটা কি হচ্ছে তাহলে? এটা হচ্ছে আমাদের অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। পৃথিবীর সিস্টেমে যতগুলো আছে, অর্থাৎ একটা বস্তু ঘর্ষণের ফলে যেটা কি হয়, তো একটা বস্তু এরকম যাচ্ছে, ঘর্ষণ হচ্ছে, সিস্টেমের লস হচ্ছে না, কাজের লস হচ্ছে না, শক্তির অপচয়। আর যদি আবার এদিকে আসতে চায়, আবার এক্সট্রা ভাবে আবার লস হইতেছে, কি পূর্বের অবস্থায় ফিরে পাবে, অর্থাৎ কৃতকাজ যেটা আছে, অর্থাৎ ডেল ওয়ার্ক যেটা আছে, এটা কি জিরো হবে? হবে না। ডেল ওয়ার্ক নট ইকুয়াল টু জিরো। আর এখানে কি ডেল ওয়ার্ক যেটা আছে সেটা হচ্ছে আমাদের জিরো হয়। ওকে, এই জন্য ঘর্ষণের ফলে যে বস্তু উৎপন্ন হয় বা যে সিস্টেমে থাকে, আমরা যে সিস্টেমটা ক্রিয়ারত হয়, এটা হচ্ছে আমাদের অপ্রত্যাবর্তী প্রক্রিয়া হবে। কি প্রক্রিয়া? অপ্রত্যাবর্তী। ওকে, পরেরটা যাচ্ছি। 20 ডিগ্রি সেলসিয়াস এবং 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে কার্যরত একটি কার্নোইঞ্জিল দক্ষতা। দেখ, কার্নোইঞ্জিল দক্ষতা আমরা সবাই জানি, এটা ইকুয়াল হচ্ছে অন মাইনাস T2 ডিভাইড বাই হচ্ছে T1। এটা হচ্ছে আমাদের কি গ্রাহক, এটা হচ্ছে আমাদের উৎস। ওকে, এইখানে আমাদের গ্রাহকের T2টা হচ্ছে আমাদের 20 ডিগ্রি, যেটাকে যদি আমরা 273 যোগ করি তাহলে হচ্ছে আমাদের 293। এটা হচ্ছে আমাদের 300 T1, যেটা 100 ডিগ্রি সেলসিয়াস, 373 কেলভিন। ওকে, এখানে আমাদের কি লাগতেছে? অন মাইনাস টি টুর মান কত? 293। আর এটা কত আমাদের? 373। যদি করি তাহলে কত পাচ্ছি? 373 ডিভাইডেড বাই 293, আর নিচে কত? 373। এইটা থেকে যদি এটা বাদ দিই তাহলে কত পাই আমরা? 80 পাই। 373, এটাই তো না? হ্যাঁ, এটাই। একটা জিনিস খেয়াল করতে ভাইয়া, এটা হচ্ছে আমার যদি 40, ঠিক লিখছে কি? 100, 273, 20 আর যোগ করলে 93, ঠিক আছে। তাহলে হচ্ছে এটা থেকে বাদ দিলে এখানে 80 থাকে। হ্যাঁ, ঠিক আছে, এটা হয়েছে, ঠিক আছে। বাট এইখানে দেখতো 80-কে যদি আমরা 37 দ্বারা ভাগ করি, এইখানে আমরা পয়েন্ট ধরলাম একটা, ঠিক আছে। একটা পয়েন্ট ধরা মানে কি, এটাকে হচ্ছে আবার 10 দ্বারা গুণ করা, ঠিক আছে না? ঠিক আছে, তাহলে সরি, 10 দ্বারা আবার এটাকে হচ্ছে ভাগ করা, এখানে লিখে দিলাম। তাহলে হচ্ছে যদি 37 দ্বারা যদি আমরা 80-কে ভাগ করি তাহলে হচ্ছে 2 পয়েন্ট সামথিং হয়, 2 পয়েন্ট সামথিং, এটা 1 ধরলাম। তাহলে হচ্ছে সাথে একটা হচ্ছে নিচে একটা কি আছে? 10 আছে। তাহলে হচ্ছে আমাদের 0.2 পয়েন্ট সামথিং আর কি, 0.14 এরকম হবে, যেটা হচ্ছে আমাদের খ নাম্বার অ্যান্সার। ক্যালকুলেশনের ব্যাপারটা বুঝছিস কিনা আবার দেখাচ্ছি। কি আছে? 80 ডিভাইড বাই 37 কত? 3। এখন 373 দিয়ে কিন্তু 80-কে ভাগ করতে পারি না, বাট এই 37 দ্বারা 80-কে হচ্ছে মোটামুটি 2 এর কাছাকাছি যায়, এটা জানি আমরা। তাহলে এটাকে লিখতে পারি 80 ডিভাইড বাই 37.3 ইন্টু 10 লিখতে পারি না? তাহলে হচ্ছে যদি এটা দ্বারা এটা কাটে দেই তাহলে হচ্ছে আমরা আবার ভেজালে যাচ্ছি, ভেজালে যাবো না। 37-কে দ্বারা যদি 80-কে কাটি তাহলে কি হয়? 2 পয়েন্ট সামথিং, 2.1 ধরলাম। যদি আবার ভাগ করি 10 দ্বারা তাহলে কি হচ্ছে? 0.21। ওকে, তাহলে এখানে অ্যান্সারটা কি হবে? 0.214। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, পরেরটা দেখ। নির্দিষ্ট পরিমাণ কিছু পানিতে ধীরে ধীরে 2 ডিগ্রি সেলসিয়াস থেকে 7 ডিগ্রি উষ্ণ করা হলো, একে উষ্ণ পানির আয়তন পরিবর্তনের ব্যাপারে কোনটি সঠিক? দেখতো একটা জিনিস আছে, একটা পাত্র আছে এখানে, এখানে একটা বনসিন বার্নার বা অন্য কিছু দ্বারা হচ্ছে আমরা তাপ দিচ্ছি। ওকে, কি করছি? আমরা হচ্ছে তাপ দিচ্ছি। এখানে প্রথমে কি হয়? প্রথমে যখন তাপ দিতে থাকি, পাত্র যখন আছে, পাত্রটা প্রসারণ হয়,
পাত্র যখন প্রসারণ হচ্ছে তখন কি হয়, মেইনলি যে ভিতরে পানি যে আছে, পানি কি হয়, সংকুচিত হয়। সংকুচিত বলতে কি বোঝায়, পাত্রটা বড় হয় তার জন্য পানি কি হচ্ছে দেখায়, কম দেখায়। দেন যখন হচ্ছে পাত্র প্রসারণ কমপ্লিট হয়ে যায়, এর বেশি আর প্রসারণ পসিবল না, তখন হচ্ছে পানির প্রসারণ শুরু হয়। ওকে, তাহলে কি হচ্ছে, প্রথমে সংকোচন ঘটতেছে, সংকুচিত হচ্ছে, দেন হচ্ছে পরে যখন তাপ দিতেই আছি আমরা, ওই ক্ষেত্রে হচ্ছে বস্তুটার হচ্ছে প্রসারণ হচ্ছে। তাহলে কি লিখতে পারি, ক্রমাগত এখানে সংকুচিত হয়ে পরে প্রসারিত হবে। কি হবে, সংকুচিত হবে আগে, দেন হবে প্রসারণটা হবে আমাদের পরে, সংকুচিত আগে প্রসারণটা পরে। ওকে, পরেরটা। হুম, দেখ চার্জের কোয়ান্টাম, দেখ চার্জের কোয়ান্টাম যে ব্যাপারটা আছে, চার্জের কোয়ান্টাম হচ্ছে কোন একটা বস্তুতে চার্জের পরিমাণ ইলেকট্রনের গুণিতক হবে। ইলেকট্রনের ইলেকট্রনের হচ্ছে তোর ধনাত্মক বা ঋণাত্মক সংখ্যার গুণিতক হবে, বাট এটা হচ্ছে কখনো ফ্র্যাকশন হবে না, এটা কখনো কি হবে না, ভগ্নাংশ হবে না, ভগ্নাংশ হবে না, এটা কখনোই ভগ্নাংশ হতে পারবে না। এখন আমাদের কি দরকার, এন এর মানটা যখন আমরা হচ্ছে ভগ্নাংশ ছাড়াও, অর্থাৎ এন ইকুয়াল যখন হচ্ছে আমরা প্লাস মাইনাস ওয়ান, প্লাস মাইনাস টু, প্লাস মাইনাস থ্রি, ডট 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 এইগুলা পাবো, সেক্ষেত্রে হচ্ছে এখানে ইলেকট্রনের চার্জটা হচ্ছে সঠিক হবে। বাকি সব ক্ষেত্রে এটা হচ্ছে সঠিক হবে না। এখানে খেয়াল করতো, তিনকে যদি আমরা, তিনকে যদি 10⁻⁻⁰ কে যদি ইলেকট্রন অর্থাৎ 1.6 দ্বারা ভাগ করি, এটা আমরা ফ্র্যাকশন আছে। আর যদি দ্বিতীয়টাকে 3.2 কে যদি 1/6 দ্বারা ভাগ করে কি পাই, 2 পাই। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু আমাদের দশমিক আসতেছে না, ঠিক আছে না, অর্থাৎ 3.2 ইন্টু 10⁻⁻19, তাহলে হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 যদি করি, তাহলে এটা কি পাচ্ছি, 2। ওকে, এই দিকে কোন রকম ভগ্নাংশ আসছে, আসে নাই, কি আসছে, এখানে একটা ধনাত্মক সংখ্যা আসছে, যেটা খ নাম্বারের ক্ষেত্রে হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের শর্তটা পূরণ করতেছে। আদার কোয়ান্টাইজ যে একটা টপিক আছে, ওই টপিকের আলোকে আর কি পরেরটাই যাচ্ছি আমরা। তাহলে আনসার কি হচ্ছে, অ্যান্সার হচ্ছে আমাদের খ নাম্বারটা। দেখ মিটার ব্রিজ নিজের কোনটির ভিত্তিতে কাজ করে, মিটার ব্রিজ হচ্ছে আমরা এটা জানি হচ্ছে হুইস্টন ব্রিজের নীতি অনুযায়ী কাজ করে। হুইস্টন ব্রিজটা মোটামুটি এরকম, চারটা রোধ হচ্ছে এরকম যুক্ত থাকে। হ্যাঁ, কি বাজে হচ্ছে রে ভাই, আহা, ধর পিকিউ আর চারটা রোধ থাকবে এরকম, এইরকম আর কি, চারটা রোধ আছে এখানে। যাই হোক, পিকিউ আর একটা দিলেই হয়েছে। এই যে এই নীতিটা হচ্ছে ফলো করে হচ্ছে হুইস্টন, অর্থাৎ এটাকে হুইস্টন ব্রিজ বলা হয়। আর এই হুইস্টন ব্রিজ থেকে হচ্ছে ব্রিজের নিয়ম অনুসরণ করে ব্রিজ মিটার, ব্রিজ মিটার হচ্ছে কাজ করে। আর ব্রিজ মিটারটা কেমন, এটা হচ্ছে 1 মিটার একটা সিস্টেমের মাধ্যমে যখন হচ্ছে রোধ নির্ণয় করা হয়। এটা তো আসলে দরকার হবে না। ওকে, পরেরটা যাচ্ছি। এক একটি বাড়ির মেইন মিটারে 5 অ্যাম্পিয়ার, কি লেখা আছে, 5 অ্যাম্পিয়ার 220 ভোল্ট লেখা আছে। বলা হয়েছে ওই বাড়িতে নিরাপদ ভাবে 100 ওয়াট, কি বলা হয়েছে, 100 ওয়াট এর কয়টি বাল্ব ব্যবহার করা যাবে। এইটা যদি আমরা বের করতে যাই, প্রথমে আমাদের কি করা লাগবে, ক্ষমতাটা বের করা লাগবে। আর ক্ষমতা বের করার ক্ষেত্রে সবসময় মনে রাখবি বিআইপি, কি, বিআইপি। ওকে, এটা সবসময় মনে রাখবি। এখানে বি এর মানটা কত, 220, আই এর মানটা কত, 5, তাহলে হচ্ছে আমরা পি এর মানটা অর্থাৎ ক্ষমতাটা পেয়ে যাচ্ছি। তাহলে কত হচ্ছে, 5/0, 5×10 এর একটা শূন্য, আর হাতে থাকে আমার 1, 10 আর 11, অর্থাৎ পি যেটা হচ্ছে সেটা হচ্ছে 1100 ওয়াট। পি সমান হচ্ছে আমাদের 1100 ওয়াট। এখন এই 1100 ওয়াটকে যদি আমরা একটা বাল্বের ওয়াট দ্বারা ভাগ করি, তাহলে কি পাচ্ছি, 1100 ডিভাইড বাই যদি 100 করি, তাহলে কি পাচ্ছি, 11 পাচ্ছি। অর্থাৎ এই ওয়ার্ডের আমরা হচ্ছে 11টা বাল্ব নিরাপদে এখানে ইউজ করতে পারবো। কয়টা, 11টা। ওকে, পরেরটা যাচ্ছি।
দেখ দুটি তরঙ্গের দশা পার্থক্য 90 ডিগ্রি। দেখ 90 ডিগ্রিকে কিন্তু আমরা সিম্পল লিখতে পারি π/2। লিখতে পারি কিনা? পারি, কিন্তু পায়ের মান হচ্ছে 180, π/2 হচ্ছে তাহলে 90 ডিগ্রি। তাহলে হচ্ছে পথ ও পথ পার্থক্য আমরা জানি, পথ পার্থক্য ইকুয়াল হচ্ছে λ/2π ইন্টু দশা পার্থক্য। দশা পার্থক্য এখানে λ/2π, ঠিক আছে। আমাদের কি চাইছে? হ্যাঁ, পথ পার্থক্যটা চাইছে, দশা পার্থক্যটা দেওয়া আছে π/2। তাহলে হচ্ছে এইটা আর এইটা কাটা যাচ্ছে, তাহলে কি হচ্ছে আমাদের মানটা হচ্ছে λ/4। ওকে, তাহলে আনসারটা কি হচ্ছে? λ/4 আছে কি? হ্যাঁ, ক নম্বরটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ওকে, পরেরটা দেখি। প্রশ্নটা পর, একটি দাতব পৃষ্ঠে অতি বেগুনি রশ্মি আপতিত হলে কোন কণা নির্গত হয়? দেখ আমরা একটা ইয়াতে দেখছিলাম, যখন ওই যে ফটো তড়িৎকে দেখছিলাম, একটা যদি তীব্র মানের আলো কোনো একটা জায়গায় পড়ে, ধর একটা বস্তু আছে এখানে, এখানে পড়ার কারণে তোর ইনিশিয়ালি একটা এইটা হচ্ছে ছোটার জন্য যে একটা শক্তি দরকার আছে, ওকে হচ্ছে আমাদের প্রাথমিক শক্তি বলা হয়। দেন ওইটা ছোট, এখান থেকে একটা ইলেকট্রন ছোট 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 বের হয় আর কি, ইলেকট্রন অতিরিক্ত কোন একটা বস্তুর কারণে। এইখানে ব্যাপারটা কি? অতি বেগুনি রশ্মি, অর্থাৎ এইটা হচ্ছে তোর একটা শক্তিশালী রশ্মি যখন নির্গত হবে কোন একটা, এখান থেকে হচ্ছে ইলেকট্রন নির্গত হবে। এখানেও সেম ভাবে। পরেরটা দেখি কি আছে। কত বেগে চললে মহাশূন্যে চলা কোনো স্পেসশিপে অবস্থিত একটি লাঠির দৈর্ঘ্য তার আসল দৈর্ঘ্যের অর্ধেক হবে? কি হয়েছে? আসল দৈর্ঘ্য যেটা আছে, L0 যেটা আছে, এইটার তুলনায় এর যে এলটা আছে, এটা কত হয়েছে? এটা হচ্ছে আমাদের L0/2। আমরা দেখ তো আমরা কি জানি, এখানে সূত্র কি জানি? আমরা এটা জানি না, L ইকুয়াল হচ্ছে L0 অন মাইনাস b²/c²। এটা জানে কিনা? দৈর্ঘ্য সংকোচনের বেলায় এটা কিন্তু আমরা সবাই জানি, দৈর্ঘ্য সংকোচনের বেলায় এটা আমরা সবাই জানি। এখানে কি বলা হয়েছে? L0/2, এখানে জাস্ট মানটা বসাই দিব, অর্থাৎ L0/2। আর এটা কি হচ্ছে? L0 হচ্ছে অন মাইনাস b²/c²। এখানে আমাদের কি চাইছে? মহাশূন্যের বেগে স্পেসিফিক অবস্থিত কত বেগে চলবে, অর্থাৎ যে বি যেটা আছে এটা চাইছে আমাদের। তাহলে L0 আর L0 কাটা যাচ্ছে, তাহলে 1/2 সমান অন মাইনাস b²/c²। তাহলে কি করতে পারি? এইখানে যে রুটটা আছে ওই পাশে দিলে কি হচ্ছে? বর্গ হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে 1/4 ইকুয়াল হচ্ছে 1 মাইনাস b²/c²। এই পাশে নিয়ে গেলাম, তাহলে হচ্ছে আমরা এই যে b²/c²টাকে এই পাশে নিয়ে আসি, 1/4টাকে এই পাশে নিয়ে আসলাম, মানে b²/c² ইকুয়াল লিখতে পারি 1 মাইনাস 1/4। ঠিক আছে, তাহলে হচ্ছে এখানে সিম্পল লসাগু করি। b/c হোল স্কয়ার যদি লসাগু করি তাহলে কি পাই? 4 আছে, 4 মাইনাস 1 ডিভাইড বাই 4। ওকে, দেন হচ্ছে এই যে রুট স্কয়ারটা ওই পাশে পাঠিয়ে দিলাম, তাহলে হচ্ছে b/c ইকুয়াল হচ্ছে, দেখ 4 থেকে যদি একবার দিই তাহলে হচ্ছে 3 হচ্ছে, তাহলে হচ্ছে √3, আর 4 কে যদি রুট করি তাহলে হচ্ছে 2 হচ্ছে। ওকে, তাহলে হচ্ছে বিটা হচ্ছে আমাদের √3 2/c। অর্থাৎ একটা বস্তুর দৈর্ঘ্য যদি আদি দৈর্ঘ্যর অর্ধেক হয়, সেক্ষেত্রে এই বস্তুটার বেগ কত হবে? √3/2c। ওকে, √3/2c এইটা। হ্যাঁ, ওকে, পরেরটা দেখি আমরা। দেখ ইলেকট্রন ভোল্ট কিসের একক? ইলেকট্রন ভোল্টটা হচ্ছে আমাদের কাজের একক। ইলেকট্রন ভোল্টটা হচ্ছে আমাদের কাজের একক, কাজের একক বা শক্তির একক। কাজের একটা ফেমাস একক কি? ইলেকট্রন ভোল্ট, দেন হচ্ছে আরেকটা হচ্ছে জুল, দেন হচ্ছে ক্যালোরি, আরো কিছু আছে আর কি। এই তিনটা মোটামুটি খুব বেশি ইউজ হয়। তাহলে ইলেকট্রন ভোল্টটা কি? কাজের একক। ওকে, আর একটা প্রশ্ন আসছে মাত্র,
নিচের কোনটি দিক পরিবর্তী ভোল্টেজ? এইটা আসলে দেখা যাচ্ছে না, এটা আসলে এরকম হবে, এখন দেখা যায় আশা করি। ওকে, দিক পরিবর্তী ভোল্টেজটা কি? দিক পরিবর্তী ভোল্টেজটা হচ্ছে যা হচ্ছে সময়ের সাথে দিক পরিবর্তন করে। দিক পরিবর্তন করে একই সাথে পজিটিভ এবং নেগেটিভ। একই সাথে সাথে বলতে একই সময় বোঝানো হচ্ছে না, মানে এই একাই এরা পজিটিভ এবং নেগেটিভ মান ধারণ করে। এটা বিভিন্ন রকম হতে পারে, সাইন গ্রাফ, ত্রিভুজ, দেন হচ্ছে বর্গ, আয়ত ইত্যাদি। এখানে দেখতো প্রথমটা এইরকম আছে, এইরকম একটা ইয়ে আছে, গ্রাফটা যেটা, এটা যদি গ্রাফ হয় তাহলে এটা হচ্ছে পজিটিভ মান, এটা হচ্ছে নেগেটিভ মান, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ। দেখতো সময়ের সাথে দিক পরিবর্তন হয়েছে, একটা হচ্ছে ধনাত্মক দিক, একটা হচ্ছে ঋণাত্মক দিক, ধনাত্মক দিক ঋণাত্মক, ধনাত্মক ঋণাত্মক, ধনাত্মক ঋণাত্মক, দিক পরিবর্তন হচ্ছে না, হচ্ছে কিন্তু। আবার যদি গড়টা দেখি আমরা, এটা কিন্তু একটা সাইন গ্রাফ, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, অর্থাৎ সময়ের সাথে ধনাত্মক হয়েছে আবার ঋণাত্মক হয়েছে, একবার ধনাত্মক ঋণাত্মক, ধনাত্মক ঋণাত্মক, ধনাত্মক ঋণাত্মক, অর্থাৎ এটা হচ্ছে আমাদের দিক পরিবর্তী, এটাও হচ্ছে দিক পরিবর্তী। কেন? কারণ সময়ের সাথে হচ্ছে মান পরিবর্তন হচ্ছে। আবার এটাও দেখ, এইখানে পজিটিভ, এখানে নেগেটিভ, এইখানে পজিটিভ, এখানে নেগেটিভ, এইখানে পজিটিভ, এখানে নেগেটিভ, অর্থাৎ এইটারও হচ্ছে সময়ের সাথে এর যে মানটা আছে একবার পজিটিভ হয়েছে একবার নেগেটিভ হয়েছে, অর্থাৎ দিকটা হচ্ছে সময়ের সাথে সাথে পরিবর্তিত হচ্ছে। অর্থাৎ এখানে আনসার গুলো হবে সবগুলোই। আজকের মতো শেষ, আল্লাহ হাফেজ। আজকে খুব চট্টগ্রামের বিশ্ববিদ্যালয় প্রশ্ন কিন্তু মোটামুটি ইজি হয়। আমি একটা কথা বলে রাখি, চট্টগ্রামে হচ্ছে ফুল সিলেবাসে প্রশ্ন হয়, বাট বাট একটা জিনিস, মাত্র 5টা প্রশ্ন হচ্ছে বাইরে থেকে আসছে, বাট এই 5টার তোরা 2-3টে এমনি পেরে যাবে। ওকে, আমি বলবো হচ্ছে সবটুকু ফোকাস হচ্ছে শর্ট সিলেবাসে থাকবে, আর বাকি যতটুকু সমস্যা এই জন্য হচ্ছে আমরা আছি, যতটুকু বাইরে থেকে পড়া দরকার আমরা হচ্ছে পাঠশালায় থেকে সেগুলো গুছাই দিব। আর আমাদের ভার্সিটির সেকেন্ড টাইম ব্যাচে ভর্তি হওয়ার জন্য পাঠশালার যে টেলিগ্রাম গ্রুপটা আছে, সবাইকে বলতেছি গ্রুপটা হচ্ছে অ্যাড হয়ে যা। ওই গ্রুপে হচ্ছে আমরা সকল আপডেট দিয়ে দিব তোদের, ওই গ্রুপটা হচ্ছে টোটালি অ্যাড হয়ে যায়। আর তোদের বন্ধুরা যারা অ্যাড হয় না, এখনো সেকেন্ড টাইম দিতে লজ্জা পাচ্ছে, গোপনে গোপনে দিতে চাচ্ছে, তাদেরকে হচ্ছে টুক করে মেনশন করে দিস এবং গ্রুপটায় অ্যাড করে দিস, অথবা গ্রুপের লিঙ্কটা দিয়ে দিস। তারা যারা যারা হচ্ছে তোদের মতো ভুক্তভোগী, তারা যেন গ্রুপটা অ্যাড হতে পারে। আর এই কোর্সটায় স্পেশাল কিছু অবশ্যই আছে, আমরা যখন আছি সেখানে স্পেশাল কিছু না থাকতে পারে? পাঠশালা মানে তো স্পেশাল জিনিস। আমাদের টিচার প্যানেলে আছে, এখানে দেখ ভুটেক্স, বুয়েট, দেন হচ্ছে রাবি, দেন মেডিকেল, সব জায়গা থেকে ভালো ভালো টিচার প্যানেল এখানে আছে। আশা করি আমরা হচ্ছে বেস্ট একটা আউটকাম তোদের দিতে পারবো। আর এইবার হচ্ছে আমাদের সফলতা আসছে অবশ্যই একটা সেক্টরে, আবার ধীরে ধীরে সবটা সেক্টরে আমরা সুইচ করতেছি। এখন হচ্ছে ভার্সিটি ব্যাচ সেকেন্ড টাইম স্টার্ট করব, আর কিছুদিন পরে হচ্ছে এইচএসসি যখন কমপ্লিট হবে তখন ফার্স্ট টাইমারদের জন্য আলাদা একটা ব্যাচ। সবাইকে অনুরোধ, সবাইকে বলতেছি আমাদের বেস্ট আউটকাম পাওয়ার জন্য সবাই আমাদের কোর্সটা অ্যাড হয়ে যাবি, অবশ্যই অ্যাড হয়ে যাবি। এটা হচ্ছে বললাম, ওইরকম ভাবে বলছেন যে অ্যাড হয়ে যাইতে পারো তোমরা, আমি বলতেছি বেস্ট আউটকাম পাওয়ার জন্য সবাই অবশ্যই অ্যাড হবি, মানে অবশ্যই হবে। আজকের মতো এতটুকুই, আল্লাহ হাফেজ, আর কিছু বলবো না। এমনি
অনেক বেশি বকবক করছি। এমনিতে আজকে প্রশ্ন মোটামুটি ইনফরমেটিভ ছিল। এমনিতে হচ্ছে অতিরিক্ত কথা বলছি যেগুলো বলার মতো দরকার নাই, যদিও আমি চেষ্টা করছি হচ্ছে একটু মানে টাইমিং এ পড়াতে, যাতে হচ্ছে তোদের মনে থাকে আর কি এই প্রবলেম গুলো। আর হচ্ছে আমি ট্রাই করছি বেসিকটা আর একটু বিল্ড আপ করতে। বেসিক বলতে কি, ধর একটা টপিকে যে টপিক থেকে প্রশ্ন আসছে ওইটা আর একটু পড়াইতে চেষ্টা করছি, যাতে ওই টপিক রিলেটেড আর কিছু প্রশ্ন আসলে ওইটা হয়ে যায়। ওকে, আর নেক্সট টাইমে আরো ভিডিও দেওয়া হবে, ভিডিওগুলো হচ্ছে অবশ্যই দেখে নিবি তোরা। আল্লাহ হাফেজ, এতটুকুই, আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম সবাইকে।